আজকের এই দারুণ বিশ্লেষণে স্বাগত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়ি। আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদের সাফল্য আর সম্মানের একেবারে চূড়ান্ত মাপকাঠি। আর সেটা হলো নিজের মনের ওপর, নিজের আবেগের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখা, যাকে আমরা বলি আত্মনিয়ন্ত্রণ। শুরুতেই আপনাদের কাছে আমার একটা সোজা সাপটা প্রশ্ন। আপনার মনকে আসলে কে নিয়ন্ত্রণ করে? একটু ভেবে দেখুন তো। আমরা কি সত্যি নিজেদের জীবনের স্টিয়ারিং নিজেদের হাতে রাখি, নাকি অন্য কারোর একটা কটূক্তি বা বাজে আচরণের শিকার হয়ে হুড়মুড় করে রিয়্যাক্ট করে ফেলি আর নিজেদের কন্ট্রোল তাদের হাতে তুলে দিই? এটা কিন্তু সাংঘাতিক একটা প্রশ্ন, কারণ আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি সিদ্ধান্ত এর উপরে নির্ভর করে। তো আমাদের প্রথম পর্বের বিষয় হল প্রতিক্রিয়ার ফাঁদ। দেখুন, রিয়্যাক্ট করা বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো মানেই হলো মূলত নিজের চাবিকাঠিটা বাইরের কোনো মানুষের হাতে তুলে দেওয়া। ধরুন, কেউ আপনাকে রাগালো আর আপনিও সাথে সাথে চিৎকার করে উঠলেন। ওই মুহূর্তে আপনার হয়তো মনে হতে পারে, আহা, বেশ একটা জবাব দিলাম। কিন্তু সত্যি বলতে কি, এটা আসলে একটা চরম পরাজয়। কারণ এর সোজা মানে হলো বাইরের একটা সাধারণ ট্রিগার আপনার শান্ত মনটাকে ঘেঁটে দিতে পুরোপুরি সফল হয়েছে। আর ঠিক এখানেই আসে প্ররোচনার মুখে মাথা ঠান্ডা রাখার ব্যাপারটা। বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল খুব চমৎকার একটা কথা বলেছেন, আত্মনিয়ন্ত্রণই হল সাফল্যের মূল চাবিকাঠি। একেবারে খাঁটি কথা। জীবনের যে কোনো ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই মানসিক স্থিরতা হল একেবারে বেসিক ফাউন্ডেশন। এবার চলুন যাই আমাদের দ্বিতীয় পর্বে, রিয়্যাক্ট বনাম রেসপন্ড। এই রিয়্যাক্ট আর রেসপন্ড, এই দুটোর মাঝখানের পার্থক্যটাই কিন্তু একটা দুর্বল আর একটা শক্তিশালী মনের আসল তফাত করে দেয়। রিয়্যাক্ট হলো একদম তাৎক্ষণিক আবেগে ভরপুর একটা ব্যাপার, হয়তো ওই মুহূর্তের জন্য একটু শান্তি দেয়, কিন্তু লম্বা সময়ের জন্য শুধু অনুশোচনায় ডেকে আনে। অন্যদিকে রেসপন্ড বা সাড়া দেওয়া হলো একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো। এটা আপনার ক্ষমতা আপনার কাছেই রাখে, আর সবচেয়ে বড় কথা, এটা মানুষের চোখে আপনার জন্য দীর্ঘমেয়াদী একটা সম্মান তৈরি করে। তো এই পরিবর্তনটা আসলে শুরু হবে কোথা থেকে? খুব সিম্পল, সচেতনতা থেকে। রিয়্যাক্ট থেকে রেসপন্ডের দিকে যাওয়ার প্রথম ধাপটা কিন্তু রাতারাতি পুরো ক্যারেক্টার বদলে ফেলার নয়, বরং চুপচাপ শুধু খেয়াল করা, কোথায়, কখন আর ঠিক কী কারণে আপনার এই অপ্রয়োজনীয় রাগটা তৈরি হচ্ছে। নিজের ট্রিগারগুলো বুঝতে পারাটাই একটা দারুণ কার্যকরী পদ্ধতি। এবার আমরা দেখব তৃতীয় পর্ব, আত্মনিয়ন্ত্রণের 4টি চমৎকার ধাপ। এই মানসিক শক্তিবৃদ্ধির জন্য আমরা 4টে দারুণ প্র্যাকটিক্যাল ধাপ পেয়েছি। প্রথমটা হলো মেন্টাল সুইচ, মানে মাথায় সাথে সাথে একটা স্টপ সিগন্যাল তৈরি করা। দ্বিতীয়টা হলো ফোকাস শিফট, যেই জিনিসটা রাগ গাচ্ছে সেখান থেকে সোজা মনোযোগ সরিয়ে নেওয়া। তৃতীয় হলো আইডেন্টিটি রিমাইন্ডার, মানে নিজেকে মনে করিয়ে দেওয়া যে আমি একজন শান্ত আর স্থির মানুষ। আর সব শেষে হলো ডিলে পাওয়ার বা বিলম্বের শক্তি, সাথে সাথে জবাব না দিয়ে 10 মিনিট, 1 ঘন্টা বা দরকার হলে পুরো একদিন পর উত্তর দেওয়া। এই 4টা ধাপের ফ্রেমওয়ার্কটাকে আরও মজবুত করছে নেপোলিয়ন হিলের আরেকটা দারুণ কথা, আত্মনিয়ন্ত্রণ হলো শক্তি, সঠিক চিন্তাই হলো আধিপত্য। আসলে নিজের মনকে কন্ট্রোল করার মানে হলো এমন একটা অদৃশ্য দুর্গ তৈরি করা যেটা বাইরের কেউ চাইলেই হুট করে ভেঙে ফেলতে বা ডিস্টার্ব করতে পারবে না। এই স্থিরতার ক্ষমতা কিন্তু এখানেই শেষ নয়। যে মানুষটা রিয়্যাক্ট করা বন্ধ করে দেয়, সে ধীরে ধীরে পুরো সিচুয়েশনটায় নিজের কন্ট্রোলে নিয়ে আসতে শেখে। ভাবুন তো, একজন খুব চেঁচামেচি করছে আর আপনি একদম চুপচাপ, অবিচল। আপনার এই শান্ত এনার্জি কিন্তু তাকেও একসময় শান্ত হতে বাধ্য করবে। এটা আপনাকে মানুষের মনের অবস্থা বা এনার্জি রিডিং করতে শেখায়। তখন আপনি বুঝবেন কেউ আপনাকে প্ররোচিত করছে, মানে সেটা আপনার কোনো দোষ নয়, সেটা আসলে তার নিজেরই নিরাপত্তাহীনতা। আর এই অবিচল উপস্থিতি কিন্তু বিনা পরিশ্রমে আপনার জন্য সবার সম্মান আদায় করে আনে। আমরা এসে পড়েছি চতুর্থ পর্বে, যে ক্ষতগুলো রয়ে যায়। এবার আপনাদের একটা দারুণ গল্প বলি, গুরু এবং পেরেকের দেয়ালের সেই বিখ্যাত গল্প। এক লোক ছিল প্রচণ্ড রকচটাপ, কথায় কথায় রেগে যেত। তো তার গুরু তাকে একদিন একটা উপায় বাতলে দিলেন। বললেন, শোনো, যখনই তুমি রাগের মাথায় নিজের কন্ট্রোল হারাবে, তখনই এই কাঠের দেয়ালে গিয়ে একটা করে পেরেক পুঁতে আসবে। 30। হ্যাঁ, এই নির্দিষ্ট সংখ্যাটা শুনলে একটু চমকে যেতে হয়, কারণ এটা হলো সেই লোকটার
প্রথম দিনের হিসাব, মানে প্র্যাকটিস শুরু করার একেবারে প্রথম দিনেই লোকটার রাগের বশবর্তী হয়ে ৩০ বার নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়েছিল। তবে নিরাময় প্রক্রিয়াটা বেশ চমকপ্রদ ছিল। প্রথম দিন ওই ৩০টা পেরেক থেকে শুরু, তারপর কয়েক সপ্তাহ যেতে না যেতেই এমন একটা সময় এলো যখন লোকটা তার রাগ পুরোপুরি কন্ট্রোলে নিয়ে এলো। একটা পেরেকও আর গাঁথতে হলো না। এরপর গুরু তাকে বললেন, এবার যেদিন যেদিন তুমি পুরো শান্ত থাকতে পারবে সেদিন দেয়াল থেকে একটা করে পেরেক তুলে ফেলবে। একসময় দেয়ালের সব পেরেকই তোলা হলো, কিন্তু পেরেকগুলো তো চলে গেল, দাগগুলো কি মুছল? কাঠের গর্তগুলোর মতোই আমাদের ওই তাৎক্ষণিক রিয়াকশনের বশে বলার রূঢ় কথাগুলো কিন্তু প্রিয়জনের মনে, সম্পর্কে আর আমাদের সম্মানের ওপর একেবারে স্থায়ী একটা দাগ বা ক্ষত রেখে যায়। পেরেকের গল্পের পেছনের গভীর শিক্ষাটা নেপোলিয়ন হিল একেবারে নিখুঁতভাবে ধরেছেন। কথা বলার আগে ভাবুন, প্রতিক্রিয়া দেখানোর আগে নিয়ন্ত্রণ করুন। এই কথাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মুখ থেকে একবার বেরিয়ে যাওয়া কথা আর রাগের বশে করে ফেলা কাজ আপনি চাইলেও আর কখনো ফিরিয়ে নিতে পারবেন না। আর এরই সাথে আমরা পৌঁছে গেছি আমাদের একদম শেষ পর্বে, চূড়ান্ত ক্ষমতা। আমাদের সমাজে অনেকেরই একটা ভুল ধারণা আছে। তারা ভাবে কেউ উল্টোপাল্টা কথা বললে চুপ থাকা মানেই হয়তো হেরে যাওয়া বা দুর্বলতা। কিন্তু সত্যিটা হলো এর ঠিক উল্টো। অপ্রয়োজনীয় তর্কে না গিয়ে নিজেকে আটকে রাখাটা হলো একটা হাই লেভেল মাইন্ডসেটের প্রমাণ। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি হলো একেবারে নিখাদ, নিয়ন্ত্রিত শক্তি। কারণ নিজের ভেতরের এই আবেগকে যে নিয়ন্ত্রণ করতে পারে, সে খুব স্বাভাবিকভাবেই নিজের ভাগ্য এবং ভবিষ্যতের ওপরও কমান্ড প্রতিষ্ঠা করতে পারে। নেপোলিয়ন হিলের ভাষায় নিজেকে জয় করাই হল ক্ষমতার সর্বোচ্চ রূপ। আসলেই তাই, এর চেয়ে বড় কোনো ক্ষমতা হতেই পারে না। আজ এই বিশ্লেষণের একেবারে শেষে এসে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। মন যদি পুরোপুরি আপনার নিজের কমান্ডে থাকে, আপনার নিজের নিয়ন্ত্রণে থাকে, তবে বাইরের এই বিশাল বিশ্ব কিভাবে কখনো তাকে নিয়ন্ত্রণ করবে? একটু ভেবে দেখবেন। কারণ আবেগ নিয়ন্ত্রণ করা মানে শুধু দাঁতে দাঁত চেপে রাগ হজম করা নয়, এটা হলো ব্যক্তিগত স্বাধীনতার একেবারে চূড়ান্ত রূপ।